সেন্টার ফর আরবান স্টাডিজ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুশি এই কারণে যে এত বিদগ্ধ জনেরা এখানে উপস্থিত হয়েছেন এবং স্ব অবস্থান থেকে নিজস্ব কিছু উদ্ভাবনী চিন্তা চেতনা ওনারা এখানে উপস্থাপন করবেন এবং করেছেন। তো এগুলা থেকে আমি কিছু শিখতে পারবো, জানতে পারবো, যেহেতু রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি নিয়োজিত আছি, যেটা আমাকে সহযোগিতা করবে। তো অনেক আলোচনা আমার মনে হয় আরও দীর্ঘ হবে, পরবর্তী সেশনে আমি থাকতে পারবো না, থাকতে পারলে আমার জন্য ভালো লাগতো। তো আমি আমার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে, আমি কিন্তু প্রকৌশলী না, টাউন প্ল্যানার না, তো সে কারণে আমার আই ডু নট হ্যাভ দ্যাট মাচ স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড। তো আমি কাজ করতে করতে যতটুকু জানি অথবা আমার পার্সোনাল দায়িত্ববোধের কারণে আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করার চেষ্টা করি, এটা মানুষের সবাই করে। তো সেখান থেকে আমার যা জানা এবং সেগুলোর সাথে আমি আবার এগুলোকে আমি ডিফেন্ডেবল লেজিটিমেটিভ করার চেষ্টা করি ফর মাই ওন কনজামশন। তো সে কারণে আমি সেখান থেকে বলব, আরবানাইজেশনের যদি আদি ইতিহাস যদি আমরা খুঁজতে চাই, আরবানাইজেশন কেন, মানুষের উন্নত জীবন যাপনের জন্য স্বপ্ন নিয়ে আরবানাইজেশনের আমি ধারণাটা উদ্ভাবন হয়েছে এবং আরবানাইজ হয়েছে। তো আমি প্রায় সময় বলি, আমি একটা বই পড়েছিলাম, সেখানে লিওনার্দো ভিঞ্চি কীভাবে আরবানাইজেশনের প্রথম ফিলোসফিটা তিনি প্লট করেছিলেন এবং সেটাকে কী কী ছিল। তো আমি এখনকার বাস্তবতাতে এসে যদি আমি কথা বলি, তো এই বাস্তবতাকে ওইটাকে যদি আমি বেস লাইন করি যে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে মানুষ আরবানাইজ করেছেন এবং আরবানে অবশ্যই শহর নগরে বেশি সুবিধা আছে, যার জন্য আমরা এবার মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমার গ্রাম আমার শহর, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে শহরের ফ্লেভারটা দেবেন এবং সুযোগ সুবিধা পৌঁছাই দেবেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এদেশের স্বপ্নদ্রষ্টা এবং যিনি এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন, এই দেশটাকে সৃষ্টি করেছেন, আমরা এটা মানার জন্য বাধ্য নই, কিন্তু না মানার কোনো উপায় নেই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যতীত আমরা এই বাংলাদেশ স্বাধীনতা পেতাম না। তো ওনার একটা কথা ছিল নো ওয়ান লিভিং বিহাইন্ড, অথবা এটা ওনার না আরও অনেকেরই ছিল। তো উনি এই দর্শনটাকে মাথায় রেখে ওনার কর্মসূচি সবগুলোই করেছিলেন। তো পরবর্তীতে এখানে আলোচনায় এসেছে, সামরিক শাসকরা এসেছে এবং বিভিন্নভাবে আমাদের দেশ ক্ষতবিক্ষত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা আজকে একটা সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছার জন্য কাজ করা হচ্ছে। তো আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা কথা বলেছিলেন। তো সোনার বাংলাটা আসলে আমি যতটুকু জেনেছি, বুঝেছি, অথবা আমি যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্স পেয়েছি, এটা শুধুমাত্র বলার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটাকে করার জন্যই উনি কিন্তু একটা রোড ম্যাপ অথবা পরিকল্পনা ওনার মধ্যে ছিলেন। তো এখন দীর্ঘদিন পরে মাননীয় প্রধানমন্ত্রী যখন নাকি কাজ করতে আরম্ভ করলেন 96 সনে, I am a fortunate person, I became a member of parliament first time in my life and I was very mere boy within time, even after that I got the chance to work hard. তো এটা আমি এই জন্য অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি। এখানে যে বিষয়টা আমি বলবো, এখন আরবানাইজেশনের জন্য আমরা আরবান কিন্তু সবটা দিস হয়ে দ্যাট হবে, আপনি মানুষের আকাঙ্ক্ষা তো বন্ধ করে রাখতে পারবেন না। এই যে মানুষগুলো যারা নাকি অশিক্ষিত ছিল তারা শিক্ষিত হয়েছে, যারা স্বাস্থ্য সম্বন্ধে জানতো না তারা স্বাস্থ্য সম্বন্ধে জানছে, যারা নাকি আপনার কমিউনিকেশন ফ্যাসিলিটির কথা কখনো তাদের মাথায় আসতো না, কিন্তু সময়ের ব্যবধানে তাদেরকে আপনি এনশিওর করতে হয়েছে, তারপরে দিয়ে সে উন্নত লাইফ দিতে সব কিছু। তো এখন আমি যেটা মনে করি আর কি, আমি যদি ঢাকা শহরে, যেমন মাইগ্রেশন একটা বড় ধরনের চ্যালেঞ্জ, ইট ইজ নট ইন বাংলাদেশ। এই মাইগ্রেশন চ্যালেঞ্জটি পৃথিবীর সব উন্নত দেশ মোকাবিলা করেছে। এবং জাপানের কথা বলেন আর ইউকের কথা বলেন, আই হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য ইউকে, আই হ্যাভ বিন রিসার্চ দেয়ার এই সময় থাকে। তো আমি যদিও রিসেন্টলি, সেটা আগের কথা না, সেই আর ইউকে যখন আরবানাইজেশন অথবা ডিসেন্ট্রালাইজেশন হয়েছে, তো এখন আমরা যদি ইউরোপের বেশিরভাগ দেশের দিকে তাকাই, সেখানের মধ্যে কিন্তু আপনি গ্রাম খুঁজে পাবেন না।
আজ থেকে বেশ কয়েক বছর 15-20 বছর আগে জার্মানিতে আমি কয়েকদিন এমনি আমার থাকার সুযোগ হয়েছে। তো আমার এক ফ্রেন্ডকে আমি বললাম যে ক্যান ইউ ভিজিট সাম ভিলেজ হোয়ার ইট ইজ হোয়ার দ্যার ইজ সাম অফ দ্য, বলে যে ইউ ক্যান নট গেট দ্য ফ্লেভার লাইক বাংলাদেশ। তো এরকম কোনো গ্রাম নাই। তো এরকম যদি সেখানে থাকো একেবারে ওখানে কোনো মানুষে থাকে না। তো এরকম যেখানে অবস্থা, তো আমাদের দেশেরও এই অবস্থা হবে। এবং সেটার জন্যেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমার গ্রাম আমার শহর, অর্থাৎ গ্রাম এবং শহর আলটিমেটলি ইন কোর্স অফ টাইম এটা কিন্তু একীভূত হয়ে যাবে। আপনি সেখানে মধ্যে কোথায় গিয়ে আর গ্রাম পাবেন না। এখন প্রশ্ন হলো যে গ্রাম থাকবে না মানে হলে গাছপালা থাকবে না। গ্রাম বলতে আমি বলি দারিদ্রতা, গ্রাম বলতে আমি যদি বুঝি যে রাস্তাঘাট থাকবে না, গ্রাম বলতে যে যদি আমি বুঝি যে অশিক্ষা, কুশিক্ষা, স্বাস্থ্যহীনতা, এগুলো তো আসলে গ্রাম হওয়ার কথা না। এখন গ্রাম থাকবে অর্থাৎ আপনার সেটা তার একটা নিজস্ব ফ্লেভার থাকবে, গাছপালা থাকবে, নদী নালা, প্রাকৃতিক যে সুন্দর সৌন্দর্যগুলো থাকবে, তার সাথে এটাকে মডার্নাইজেশনের ব্যবস্থা করতে হবে। এর সাথে আপনি যেটা নাকি অলরেডি আরবান আমরা বলি, এখন এখানে কিন্তু কথা এসেছে। এখন আমরা কি এখানে খুব সুখে আছি? এখানে কি ইজ ইট ভেরি হেলথ ওয়াইজ সিটি কিনা, আমাদের কনজিউনাল কিনা ফর দ্য হেলথ? এখন এই সমস্ত বিষয়গুলো এসেছে, কারণ আপনি তো শহরটা বানাইছেন যখন তখন পরিকল্পনা করেন নাই। এখন আপনি বলতে আমাকে যদি আমি দায়ী করি তাহলে আই ক্যান নট ইগনোর রেসপন্সিবিলিটি। এখন যদি আমার কথা বলে আমি করি নাই, আপনি করেন নাই, যদিও ইন ট্রু সেন্স যে লিটারালি আমি এটার জন্য ব্যক্তিগতভাবে অথবা আমরা এখানে যারা আছি বেশিরভাগ লোকে দায়ী না, কিন্তু তখন আরবানাইজেশনের কথা ওইভাবে চিন্তা করা হয় না। হোয়াট উইল বি আলটিমেটলি কনসিকুয়েন্সেস, এই যে এটার পরিণতি কী হবে। এখন ঢাকা শহরে আপনি 20 মিলিয়ন বাস করেন আর 1.5 or 1 মিলিয়ন লোক বাস করেন না কেন? এখন এটার জন্য কি এডুকেট সাইজ অফ দ্য রোড আছে আপনার, এডুকেট নাম্বারস অফ দ্য স্কুল আছে, এডুকেট নাম্বারস অফ দ্য আপনার মনে করেন যে অল আদার ফ্যাসিলিটি আছে? এই প্রশ্নগুলোর নিশ্চয়ই আমরা খুব ভালো উত্তর দিতে পারবো না। এখন আপনি যাবেন এরপরে দিয়ে এখানে পলিউশন হচ্ছে, এখানে যে খাল বিলগুলো আছে এগুলো কি আমরা সংরক্ষণ করেছি? আমার কি এডুকেট সাইজ অফ দ্য গ্রিনাইজেশন আছে, রিভারাইজেশন আছে, আমার খেলার মাঠ আছে? এগুলো নাই। এখন আপনি হাউ কুড ইউ রিস্টোর অল দিস থিংস? এখন কী করে করবেন? আপনি যদি এখন করতে যান তাহলে হিউজ ডিস্ট্রাকশন করতে হবে। এখন আপনি যদি ঢাকা থেকে মতিঝিল থেকে যদি গুলশানের দিকে যেতে যান, আপনার যে সাইজ অফ দ্য রোডের দরকার সেটা কি আপনি এখন করতে পারবেন? কারণ এটা করা হয়নি। কিন্তু এখন যে শহরগুলো নিয়ে আমরা যেখানে আরবানাইজেশন নিয়ে এখনও স্কোপ আছে, সেটা হলো যে আমাদের যেগুলো আরবানাইজ হয়নি, এখন সেখানে আপনাকে করতে হবে। করতে গেলে এরপরে দেখা যাবে যে কি আপনার যখন করা আরম্ভ করা হবে তখন অনেক প্রতিকূলতা আসবে। আমি ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে আমি টাউন প্ল্যানারদের কি একটা কর্মসূচির বিষয় নিয়ে কথা হতেছিল, উনি যাওয়া নাকি কী জন্য, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি এই টাউন প্ল্যানার যখন নাকি আমি ওই এটা কি বলে ড্যাপ যখন আমি ডিটেল এরিয়া প্ল্যানটা করি, কারণ এটা 15 বছরের পেন্ডিং ছিল। সেখানে আমাদের অনেক দায়িত্বে ছিলেন বিভিন্ন মাননীয় মন্ত্রীরা। তো এরপর দিয়ে আমাকে যখন দেওয়া হয়েছে তার 1.5 বছরের মধ্যে আমি এটা শেষ করছি। আশরাফ মনে এখানে আছে, হি হ্যাজ এ হিউজ কন্ট্রিবিউশন অ্যাবাউট অল দিস থিংস। তো আমরা 1.5 বছরের মধ্যে এটা করছি। তো যখন নাকি করা কমপ্লিট হলো, আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করলেন, এর মধ্যে দিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা আই এক্সপেরিয়েন্সড। তো এরপরে দিয়ে আপনার দেখা গেল যে সবাই দারুণ সমালোচনা আরম্ভ করলো। আই ওয়াজ ইন জাপান, কয়েকজন আমাকে টেলিফোন করে বলতেছে যে এইটা ওইটাতে তুল কামাল কাণ্ড, অসংখ্য সমালোচনা আমার। কিন্তু এই সমালোচনা মাননীয় প্রধানমন্ত্রী বলতেছিলাম টাউন প্ল্যানার অ্যাসোসিয়েশনরা কিন্তু আমার পক্ষে তখন ছিল, মানে এই ড্যাবের পক্ষে ছিল। তো এখন এখানে বড় বড় সবাই কথা বলবো, কিন্তু কাজের বেলায় যখন আসবে, যখন নাকি আমার বিপক্ষে যাবে, তখন আর আমি এটা থাকবো না। আবার আমার একটা সুবিধা হলো যে কি আমি বড় বড় কথা বলবো, এমন কিছু কথা বলবো যাতে করে আমার সোশ্যাল ইমেজ একটা বিল্ড হয়। কিন্তু যখন নাকি আবার কিন্তু এটি আমি কখনো এটা চিন্তা করবে না, এটা যে কাউন্টার অফ মাই ভিশন, এটাকে আমি ওইভাবে চিন্তা করি। এগুলো আসলে আমাদের এখন করার মনে করেন যে আমি একটা পরিপত্র জারি করলাম মন্ত্রী হওয়ার পরে, যে গ্রামের যে সমস্ত রাস্তাঘাট হবে, দোকান হবে, শ্মশান ঘাট হবে, তারপর মন্দির হবে, মসজিদ হবে, স্কুল হবে, ওই যে কেজি স্কুল হবে, মাদ্রাসা হবে,
এটা পূর্ব এবং কেউ বাড়ি করবে এটা অনুমোদন ছাড়া হবে না। এখন আমার সাথে ডিবেট হলো কি যে এখানে আপনারা খুব বিদগ্ধ জনেরা আছেন, তাদের সামনে আমি কথা বলছি, সংখ্যায় কম। আমি মনে করি যে আপনারা জাতির প্রতি অকৃত্রিম ভালোবাসা, আন্তরিকতা এবং জ্ঞান গরিমা আপনারা সমৃদ্ধ, স্বাভাবিকভাবে আপনারা এদের সামনে বলতে আমার কিছু সাহসটা কিছুটা বেশি। তো আমি যখন নাকি এটা করলাম তখন বললো যে আপনি এই যে চিঠি জারি করলে দিলেন ক্ষমতা পাইছেন বলে, তো এটা বাস্তবায়ন করবে, এটা কে করবে? ইউনিয়ন চেয়ারম্যান। ও তো কোনো কাজ করে না, ও তো ভালো না, ও খারাপ, চোর। তারপরে দিয়ে আপনার কোনো এন্টিটি নেই, কেউ নেই, আপনি কী করে করবেন? তারপরে একটা পরিবর্তন জারি করে দিলেন। তো আমি তখন সাংবাদিকরা যখন আমাকে এসে বললো, আমি বললাম যে আরে ভাই, কোথায় না কোথায় থেকে স্টার্ট করতে হবে। এখন আমি তো যদি স্টার্ট না করি, হাউ কুড আই রিচ টু দ্য ডেস্টিনেশন? এবং সেখানে এখন আমার সে সমস্ত রাইট লজিস্টিক নাই, সাপোর্ট নাই, কিন্তু আমি তো সাপোর্টটা তৈরি করে এরপরে কাজে নামতে পারতেছি না। কারণ আপনারা জানেন যে ডেভেলপমেন্ট অথরিটি, ওই যে রাজুক আছে, সিডিএ, সিটাং ডেভেলপমেন্ট অথরিটি, অথবা কেডিএস ইত্যাদি ইত্যাদি, তো এগুলা যেখানে নাই সেখানে করা হয়েছে সিটি কর্পোরেশনকে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। পৌরসভাগুলা আপনার দায়িত্ব দেওয়া হয়েছে যে সেখানে বিভাগীয় কি ডিসি অফিসের ইত্যাদি। তো দেখা গেছে যে এগুলা এখন পর্যন্ত রাইটলি কুড নট স্ট্রিমলাইন। এখন আপনি প্রশ্ন করবেন যে এটা আপনি করার কথা, তো আমি করার কথা, এটা ঠিক আছে, কিন্তু আমি যখন করি তখন তো শুধু সমালোচনা ছাড়া আর কিছু উপায় নেই। আমি যে ভালো কাজ দুইটা করছি, আমাকে একটু স্বীকৃতি দেন, একটু বলেন যে আপনি এটা কাজ করেন, থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ তো জীবনে কোনো পাওয়া যাবে না। কিন্তু কোথায় কোথায় আমার ভুল আছে এই কথা তো আমি দাবি করি নাই, অর্থাৎ সরকার দাবি করে নাই যে আমাদের কোনো ভুল নাই, আমরা ভুলের ঊর্ধ্বে, আমরা সব কাজ সঠিক করছি। আমি কাজ করছি, কাজ করার মধ্যে কিছু ভুলভ্রান্তি হয়েছে, অথবা আই হ্যাভ এ সামস অফ দ্য ড্রব্যাক, ফিউ নাম্বারস অফ ড্রব্যাক, আমার কিছু কিছু ফেলিউর আছে, লেফটস আছে। তো ওইটাকে আপনি পয়েন্ট আউট করেন, তাইলে আমার জন্য সুবিধা হয়, তাহলে আমি অন্তত কারেজটা পাই। এখন আমি যে কাজ করি, হোয়াট ইজ মাই সোর্স অফ পাওয়ার? এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 14 বছর আমারে যদি 2 দিন আমার 2 ঘন্টা যদি একটা বদ্ধ রুমে রেখে দেয়, আমি মাঝে মাঝে চিন্তা করি, তো তাহলে তো আমি 2 ঘন্টা পরে হয়তো আমার লাশ পাওয়া যাবে। আর বঙ্গবন্ধু সেখানে দেখা যায় 9 মাস 1 বছর পর্যন্ত একেবারে আলো বাতাস আসে নাই, এরকম রুমের মধ্যে 9 মাস ওনাকে রাখছে। তো আমি চিন্তা করি যে এই ভদ্রলোক কী করে, এই মানুষটা কী করে এতটা দিন এখানে থাকতে পারলেন। তো পরে আমি এবার চিন্তা করি আসলে তার দেশ, জাতি, মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে বড় শক্তি যোগাইছে, যার জন্য কোনো রকম বাধা হয় নাই। আমি যখন নাকি কোনো একটা জিনিস নিয়ে আমি নিজেকে রিয়েলাইজ করলাম, যখন কোনো একটা কিছু করতে চাই, সিরিয়াস যখন আমি হই, তো রাত্রে চলে গেছে, দিনে চলে গেছে, দেখা গেছে যে আমার বাসায় আমার স্ত্রী এসে আমাকে নক করে পরে আমার কথা বলা আরম্ভ করছে, চিৎকার দেওয়া আরম্ভ করছে যে এটা কী হইতেছে। তো এখন হয়েছে কি, তখন আমার কাছে মনে হয় না যে আমার একটা বড় সময় চলে গেছে। আমার মনে হয় এই বিষয়টা সবার মধ্যে, আপনার যদি ইফ উই লুক আওয়ার সেলফ অ্যাবাউট আওয়ার কনসেপ্ট, দেখবেন যে আমরা সবাই দেখি। তো বঙ্গবন্ধু এটা করেছেন। এখন আমার তো সোর্সটা কী, সোর্স অফ পাওয়ার কী, যে আমি এটা করব, অনেক মানুষ খুশি হবে, অনেক মানুষ শান্তি পাবে, অনেক মানুষ আমাকে একটা বড় ধরনের মেডেল দিয়ে দেবে, আমাকে একটা ফুলের মালা দিয়ে দেবে, আমাকে জিন্দাবাদ বলে তালি মারবে, এটা বড় বিষয় না। বিষয়টা হলো যে অ্যাটলিস্ট আই ওয়ান্ট টু সি I could reach your heart, and your heart is giving the sound that I did something else for you. তো এটাই হলো যে আমার শক্তি। তো আমি এই জন্য আমি সরি, একটু বেশি বলে ফেলছি কিনা আমি জানি না। তো আমি মনে করি যে এটা দরকার আছে, এটা আমার জন্য না। একজন শিক্ষক ভালো পড়াইছেন, তো শিক্ষককে আমি যদি ভালো পড়াইছেন, তাহলে উনি কি একটা রিকগনিশন আশা করে না? একজন রিক্সাওয়ালা ভালো রিক্সা চালায়, হি ডিজার্ভ সামস অফ দ্য আউটপুট, কোনো না কোনোভাবে পায়। একজন কৃষক ভালো ফসল ফলাইছে, আমরা তাদেরকে টেলিভিশন আনিয়ে দেখাই, কী জন্য দেখাই? যে তাকে অন্যান্যরা যেন উৎসাহিত হয়, একজন কৃষক যেন বাসা ভালো, অন্যরাও যেন নাকি উদ্বুদ্ধ হয়। তো এখানে আমাদের অনেকগুলো সমস্যা আছে। এখন সবাই বলে, ওই একজনে বলল যে আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার পাশে, তো আপনার সাথে। তো পরে যখন না যেতে যেতে কতটুকু আমি নাম না বললাম, এরশাদ ভাই এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। তো পরে দেখা যায় কিছুক্ষণ পরে এরশাদ ভাই এগিয়ে গেলেন, পিছন দেখা যায় একজনও নাই, উনি সাথে হিজ আলাম। তো আমি এরশাদ সাহেবের উদাহরণ দিলাম, মানে এটা হলো যে আসলে আমরা কালেকটিভ এফোর্ট দিতে হবে। আপনার কম্প্রিহেন্সিভ একটা অ্যাপ্রোচ নিয়ে আপনাকে আগাইতে হবে। তো এখন গ্রামকে আমরা যেমন ইতিমধ্যে পৌরসভার টাউন প্ল্যান করেছি, তো আমাদের কে যেন বলছে আর কি যে হ্যাঁ আমি জানি
আই এম নট দ্যাট মাস কনফিডেন্ট, এবং আমি অত বেশি এই পৌরসভার যে মাস্টার প্ল্যান করা হয়েছে তার উপর আই এম নট দ্যাট মাস কনফিডেন্ট যে এটা একেবারে খুবই বিশুদ্ধ একটা কিছু হয়ে গেছে। আমি দেখতে চাই যখন নাকি, তখন আমি খুঁজে খুঁজে দেখি যে অনেক জায়গাতে অনেক রকম সমালোচনা করার জায়গা আছে। সমালোচনা করবেন তো আপনি, কিন্তু কথা যে ইট উইল ক্রিয়েট সামস অফ দ্য প্রবলেম ওয়াট মেনি থিং উইল ডিড নট বিন অ্যাড্রেস এখানে। তো এখন এই বিষয়গুলো তো আছে, কিন্তু আমার কি করব? আমি যদি মাস্টার প্ল্যান করতে করতে পৌরসভাগুলো প্রায় 222টা মনে হয়েছে, আর এরপরে আমি এখন উপজেলার মাস্টার প্ল্যান করতেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কিছুদিন পর পরে আমাকে ধমক দেন। তো আমি বললাম যে জি মানে প্রধানমন্ত্রী আমরা করতেছি, তো টেন্ডার করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, আবার কাউকে এমনি তো দেওয়া যায় না, দিতে গেলে তো আবার যত বোনাফাইড ইন্টেনশনে আপনি করেন না কেন, এর পরের দিন দেখা যাবে যে কি আপনি আবার ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস, যে আপনি মানে এই সমস্ত সবগুলো আছে, সবগুলোকে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হয়। আর আমার গ্রাম আমার শহর, এটার আবার যে যে কনসেপ্টটা, ওইটার আমার কমিটির আমি আবার সভাপতি, সেই জন্য আমার জন্য একটু সুবিধা হয়েছে যে আপনার এই সমস্ত বিষয়গুলো। তো এখন আমি বলি যে আপনি যদি সত্যিকার অর্থে শহরকে আপনার জন্য বসবাস উপযোগী 100% হবে না, নিউ ইয়র্ক 100% হয় না, ইউকে হয় না। ইউকে আমরা যখন নাকি আজ থেকে 10-15 বছর 20 বছর আগের কথা বলি, আমরা যখন নাকি ওই হ্যারোস ট্যারোস দিয়ে নাইট ব্রিজ তারপরে দিয়ে এই সমস্ত এলাকায় আসতাম, কখনো গাড়ি নিয়ে আসতাম না, আসতাম যে ট্রেনে এসে এখানে নামতাম, কারণ এখানে আমি তোমার হাঁটতে পারবো আর গাড়ি চালাতে পারবো না। গাড়ি নিয়ে আসলে তো আপনি মরছেন। তো এখনকার রিসেন্ট অবস্থা আমি জানি না, কিন্তু ঘটনাটা কি আমার মনে হয় একই আছে। আমি কয়েকদিন আগে গেছি, আমি ওই হ্যারোসে হাঁটে গেছি। তো এনিওয়ে যাই হোক, তো বিষয়টা হলো যে কি আপনার এই আমরা একবার পুরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু একটা মানুষের বাঁচার মতন অথবা চলার মতন একটা অবস্থান তো করে দিতে হবে। তো এটার জন্য মাল্টি অ্যাপ্রোচ অ্যাকশান ইজ গোয়িং হেড। যেমন আমাদের মেট্রো রেল হয়েছে, আমাদের সাবওয়ে করার ব্যবস্থা করা হচ্ছে, তারপরে দিয়ে আমাদের ঢাকার শহরের চতুর্দিক দিকের আপনার রিং রোড করার জন্য পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বারবার মিটিং হচ্ছে। তো এই সমস্ত অনেকগুলো বিষয় আছে, আর এগুলো আমরা আসলে দুর্ভাগ্যজনকভাবে, এটা আমি স্বীকার করি, আমার কাছে মনে হয় যে কাজটা আমরা যত দ্রুত করতে পারতাম সেখানে আমরা তত দ্রুত করতে পারি না। এখন আপনি কিন্তু ওভারনাইট করতে পারেন না। আমি এসডিজির যে সমস্ত ডিমান্ড দেখেন, আমি যখন নাকি 2008 সালে এমপি হলাম, তো 2009 সালের দিকে একটা এমডিজি মিলিয়ন ডেভেলপমেন্ট গোলের একটা প্রোগ্রামের মধ্যে দাওয়াত দিল। যেহেতু আমি আসলে তখন ভালো জানিও না, বুঝিও না এটার অবস্থাটা কী, এটা ওইটা। 2001 সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন নাকি ইউনাইটেড নিউ ইয়র্কে ছিলেন, তখন আমি যতটুকু জানি 121টা দেশের রাষ্ট্রপ্রধানরা সম্মিলিতভাবে দে রিচ এ কনসেনসাস, দে সাইন এ কিরম না কয় যে এগ্রিমেন্ট, যে তারা এমডিজি মিলিয়ন ডেভেলপমেন্ট গোল টেবিল। তো কিন্তু এরপর যে আমরা সরকার আবার পরিবর্তন হলো, তো সরকারে যারা আসছে, তো আমার কাছে তো এভিডেন্স আছে, ওনারা বলছিলেন যে এগুলা আমাদের মতন দেশের জন্য না, ইট ইজ ইম্পসিবল টু এক্সিকিউটেড। তো কিন্তু পরে আমরা 2009 সালে ক্ষমতায় এসে 2015 সালে এমডিজি শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন করে আমরা উই হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড ফ্রম দ্য ইউএনএ। তো এখন আমরা এটুকু এসডিজি যে সমস্ত ডিমান্ডগুলো আছে সেগুলোর জন্য কাজ করা হচ্ছে। আমার মনে হয় এখন আমরা আসলে ওইটার তো একটা ধারাবাহিকতা আছে, এবং আমাদের মধ্যে এর মধ্যে আমার একটা বিষয় মাথায় রাখতে হবে যে এর মধ্যে উই ফেস গুড নাম্বারস অফ আনপ্রেডিক্টেবল সিচুয়েশন। কোভিড আসলো, তারপর দিয়ে এটাকে আমাকে মোকাবিলা করতে হয়েছে, এবং তখন আমার যে লং টার্ম পার্সপেক্টিভ গোল, যে 2041-এর কথা বলে উন্নত বাংলাদেশ, তখন সেটাতে তো আমার এটা অভিঘাত হচ্ছে, মানে উল্টা অ্যাকশান হয়েছে। তারপরে দিয়ে আমার এই এসডিজির বিষয়ে, তো এরপরে দিয়ে আসে এখন ইউক্রেন ওয়ার, এরপরে দিয়ে এখন ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার। তো হোল ওয়ার্ল্ড যে ইন এ টার্মোয়াল সিচুয়েশন। তো এখানে আমাদের কিছু ড্রব্যাক, কিন্তু এটার তো একটা কারণ আছে। এই জন্য আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি চান্স অর স্কোপ যে এরপরে আমি এই জন্য আর করবো না। আমি মনে করি যে এখানে এরপরও আমাদের আসলে আমরা যতটুকুই গেছি, আমরা সবাই মিলে যে হোল হার্টেডলি কাজ করি। আপনি দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন। আপনি সাংবাদিক, আপনি সিভিল সোসাইটি, ইউ আর ইকোনমিস্ট, ইউ আর আপনার প্রকৌশলী। তো আপনার সমস্ত অ্যাপ্রোচগুলো তো টু ইয়ার নেশন হইতে হবে।
কারণ আপনাকে তো সবাই শ্রদ্ধা করে, আমি দেখলেও সালাম দিই, কারণ আমি মন থেকে দিই সালাম। তো আমি মন্ত্রী হিসাবে কেউ আমার কাছে জোর করে সালাম দিতে পারার কোনো সুযোগ নেই, কিন্তু আমি আপনাকে যে সালামটা দিই এটা মন থেকে দিই। আপনারা বরেণ্য ব্যক্তি, আপনারা স্বস্বক্ষেত্রে অনেক রকম অবদান আপনারা রাখছেন, সেই হিসাবে আপনাকে আমি সালাম দিই এবং সালামটা আপনারা পান। তো সেটার জন্য তো আমার মনে হয় আমাদেরকে খুব রিয়েলিস্টিক হওয়া উচিত। আমরা লেখার সময় এমনভাবে লিখতে হবে, এখানে একটা বড় সমস্যা। একটা লেখার সময় আমরা যেই কাজটাই করি না কেন, এখন এত বাধা এত সমস্যা যদি থাকে, রাত্রেবেলা যদি আমার এটা টেনশনে যে এত সুন্দর করে করলাম, এরপরে দিয়ে এত চেষ্টা করে করলাম, করার পর দিয়ে যদি এতগুলো সমালোচনার মুখীন হইতে হয়, তো তাইলে তো আমি এটার জন্য আমি আই ডোন্ট ওয়ান্ট, আই এম নট টেকিং এনি চান্স, হ্যাঁ, যে আমি কোনো সুযোগ নিচ্ছি না, বাট এটা একটা বিষয়, এটা সবার জন্য। আপনার মনে করেন যে এখানে আপনারা হয়তো একটা আর্টিকেল লিখলেন, সেই আর্টিকেলটা যদি কেউ আপনি মাঝে মাঝে টেলিফোন করে বলেন যে একটু পড়ো, আমি এটা লিখছি, তো আপনার এই লেখাটা পড়ে যিনি পড়েন, যে সে যদি আপনাকে একটা ফিডব্যাক, ইউ ফিল ইন্সপায়ার, আপনার তো তখন এনার্জি তারপরে দিয়ে আপনার এটা বেড়ে যায় স্বাভাবিকভাবে, অথবা আপনি আরও ভালো করার সুযোগ আছে, করার চেষ্টা করেন। তো এই বিষয়গুলো আমি মনে করি যে আমাদেরকে যে সত্যিকারের কোয়ালিটি লাইফ অথবা আমাদের ফুলফিলমেন্ট অফ দ্য অ্যাসপিরেশন অফ দ্য অল দ্য পিপল যদি করতে হয়, তাইলে গ্রামে মানুষ যেন না আসে শহরে। তো এটার জন্য আপনাকে জোর করে আপনি আটকাইতে পারবেন না, জোর করে আরবানাইজেশন বন্ধ করা যাবে না। যখন নাকি আপনার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন না হলে একটা কাজ করতে পারে, আরবানাইজেশন হবে না। আগামীকাল থেকে সকল রকম অর্থনৈতিক প্রবৃদ্ধি বন্ধ করে দেন। যেমন আমরা 2096 সনে আমি বললাম যে আমি প্রথমে এমপি হয়েছি, তো তখন আমি দেখলাম যে 36 বিলিয়ন হলো যে আমাদের জিডিপি, 37 বিলিয়ন, আর আজকে হলো যে 455 বিলিয়ন অথবা 460 বিলিয়ন ডলার আমাদের জিডিপি। তো এখন আতিয়ার সাহেব বসা আছে, আপনি ইউ ক্যান ফিগার আউট ইস, হ্যাঁ 465, ওকে, ভেরি গুড, ইউ আর আপডেটেড। আমি এই জন্যই আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, আমার ফিগারটা হয়তো পুরো ঠিক হবে না। এনে 465, তো এই যে ট্রিমেন্ডাস ডিফারেন্স হয়েছে, তার এতে তো আর্টস বেড়েছে। আমার যখন নাকি একটা কোনো রকমের স্যান্ডেল ছিল না, স্যান্ডেল পেলে আমি খুশি হয়ে গেছি। তারপরে দিয়ে এরপর যে জুতা একটা এখন ডিমান্ড বাড়ছে, এরপর জুতার পর দিয়ে আমি এখন ব্র্যান্ডেড জুতা পরবো, এখন এরপরে দিয়ে আমি দেখে যে বেলি ছাড়া পরবো না। তো এটা তো একটা মানুষের কমন একটা ফেনোমেনা অফ দ্য অল দ্য পিপল। মানুষের মধ্যে এই আগ্রহ অথবা এইভাবে উত্তর বৃদ্ধি পেতে থাকবে, এটা হবে। তো এখন এটার জন্য একটা বিষয়, আমি অ্যাকর্ডিং টু মাই পার্সোনাল রিয়েলাইজেশন, আপনাকে যত সুযোগ সুবিধা আছে, আতিয়া সাহেব আপনারা এখানে অনেক বিদ্যজনরা আছেন, দেখেন আপনি যদি এমপ্লয়মেন্ট শুধুমাত্র ঢাকা শহরে থাকে, আপনার এমপ্লয়মেন্ট যদি চিটাগাং শহরে থাকে, কুমিল্লা শহরে থাকে, তাহলে হোয়াই দ্য পিপল উইল নট মাইগ্রেট? আচ্ছা, ইফ দেয়ার ইজ নো মেডিকেল ফ্যাসিলিটি ইন রুরাল এরিয়া, হুইচ এভার হোয়াট এভার ইউ আর ডিফাইনিং অ্যাজ এ রুরাল এরিয়া, ওখানে যদি না থাকে, তাহলে তো সে স্বাভাবিক তার কী জীবন বাঁচানোর জন্য সুন্দর একটা সুস্বাস্থ্য, একটা ভালো স্বাস্থ্য সে চায় না, স্মুথলি যেতে চায় ফাঁকা রাস্তা, যার জন্য উই হ্যাভ এমফেসাইজ। তারপরে স্বাস্থ্যসেবা, মাননীয় প্রধানমন্ত্রী 96 সনে কমিউনিটি ক্লিনিক করছে। আমি তো এখন 93% আমাদের ইউনিয়ন কমিউনিকেশন সিস্টেম পাকা হয়ে গেছে। এবং আমি এসে মন্ত্রী হওয়ার পরে গত 5 বছর আগে, তো আমি এসে সিরিয়াসলি কোয়ালিটিকে এমফেসাইজ দিয়েছি। এবং আমি মনে করি যে ইন কন্টেক্সট অফ আওয়ার ইকোনমিক সাইজ, ইকোনমিক ক্যাপাসিটি, আমাদের এখন মোটামুটি সাস্টেইনেবল আমরা রাস্তা করছি, ব্রিজ করছি। যেমন আগে ব্রিজগুলো হতো, আমাদের মনে করেন যে নৌকা চলতে পারতো না, তারপরে দিয়ে হয়তো বা এটাকে রিভারকে ন্যারো ডাউন করে করা হতো। তো এখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে উনি একটা নির্দেশনা দিয়েছেন। তো আমরা এখন মর্ফোলজিক্যাল, হাইড্রোলজিক্যাল, ফিজিওলজিক্যাল, জিওলজিক্যাল এবং নেভিগেশন অল ফ্যাসিলিটি এনশিওর করে এখন ব্রিজ করি। আমি একটা ব্রিজ করেছিলাম একবার, সেটা আমার লেগেছিল 37 লাখ টাকা, আর এখন আমি যখন করতে গেছি এখন লাগে সেটাতে 14 কোটি টাকা। এখন এবার আবার একটা সুযোগ হয়ে যেতে পারে যে লেখালেখি করুন যে আগে 37 লাখ টাকা দিয়েছে, এখন এখানে কত টাকা খাই ফেলছে চিন্তা করেন। তো এইরকম সস্তা ওই ইউটিউবের মধ্যে বইলা টইলা আবার বহুত রকম আপনার গল্প বানানো যায়। কিন্তু এটাতে হবে কি, এটা লাইফ টাইম হয়তো হয়েছে যে 10-12 বছর দিয়ে তখন করে, কারণ আমরা ওই লো কস্ট ব্রিজ, লো কস্ট রাস্তা করতাম, কারণ আমরা দারিদ্র ছিলাম। তো
এখন আমি তো দারিদ্র না, এখন আমি হোয়াই আই উইল বি ফাউন্ড ফুলিশ পেনি ওয়াইজ। এখন কেন আমি বোকার মতন কাজ করব? আমি তো পয়সার জন্য চালাক, আর ফাউন্ডের জন্য আমি বোকা হবো কেন? তো আমাকে আই হ্যাভ টু বি রিয়েলিস্টিক। তো সেই জন্য এখন কী করা হচ্ছে, এখন এমন 14 কোটি টাকা খরচ করা হচ্ছে যেটা নাকি 100 বছর যাবে, 50, 60, 60, 70, 100 বছর যাবে। আপনার হান্ড্রেড ব্রিজের বয়স কত? 100 বছর বেশি না নাকি না? তো তাইলে এগুলো তো করা হয়েছে বিকজ আপনার রিয়েল কস্টটা সেখানে এক্সপেন্স করা হয়েছে। এখন আমরা তো অনেক রকম তো আমি মনে করি এখন আসল বিষয়টা হলো যে গ্রামে আপনাকে সিরিয়াস ইন্টারভেনশন লাগবে। এখানে বলছেন যে ফোর্স করা, আর ফোর্স তো আপনি যদি বলেন যে আমাকে এখন বঙ্গোপসাগরে লাফ দিয়ে পড়ে যাওয়ার জন্য, তো আমার তো এত বেকুব তো আমি না। আর আমি বেকিক হইতে পারি, সব মানুষ তো বেকুব হবে না। আপনি বলেন যে 20 টাকাতে লাভ দেন, এই বেটা ইন্ডাস্ট্রি করছে, ব্যাংক থেকে 17 কোটি টাকা লোন নিছে, তারপরে দিয়ে এখন ইন্ডাস্ট্রি সে রংপুর নিয়ে যাবে। রংপুর হবে অবশ্যই। আরবানাইজেশন দুনিয়ার কোথাও বাই ফোর্স এভাবে হয় না। হ্যাঁ অবশ্যই দুইটাই লাগবে, টপ ডাউন বটম আপ, দুই রকম প্রেশারে লাগবে। ফ্যাসিলিটি দিতে হবে, আপনাকে কিছু কম্পালশনও লাগবে। আমি এটাকেও ডিসকারেজ করি না, কিন্তু শুধুমাত্র প্রেশার দিব, ওখানে গ্যাস লাইন নেই, ওখানে পানির লাইন নেই। এখন আমি ওই আপনার আমরা তো রিভারাইন কান্ট্রি, উই আর দ্য কান্ট্রি অফ দ্য ডাউন স্ট্রিম অফ হিমালয় কোস্ট অ্যান্ড দ্য ব্যাঙ্ক অফ বঙ্গোপসাগর, তো বে অফ বেঙ্গল। তো এখন হয়েছে কি, আমরা তো এতদিন আমরা পানির উপর বাসতেছি দেশ, কিন্তু এখন দেখা গেল যে আমি মন্ত্রী হিসাবে আমার তো সব ওয়াটার সাপ্লাই করার জন্য দায়িত্ব আমার এই মন্ত্রণালয়ের। তো স্বাভাবিকভাবে আমি এখন দেখি যে যখন প্রকল্প নিতেছি একটার পর একটা, ঢাকা শহরে 2 কোটি মানুষের পানি খাওয়াইতে হবে, তো উই হ্যাভ টু শিফট ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার টু সারফেস ওয়াটার। তো দেখা যায় এখন সারফেস ওয়াটার নিয়ে সমস্যা দেখা যাচ্ছে। অ্যাপারেন্টলি লুকস দ্যাট লট অফ ওয়াটার, কিন্তু প্ল্যান করে প্লান্ট চালানোর জন্য যে পরিমাণ পানির দরকার সে পরিমাণ পানি দেওয়া পাওয়া যাচ্ছে না। আমি কনফিডেন্টলি বলছি, আমি মন্ত্রী হওয়ার পরে আমি কিন্তু সবগুলো নদীর খবর নিয়ে নিছি, এবং এখন পর্যন্ত মোটামুটি আমি ওইরকম একেবারে হাইড্রোলজিক্যাল সব স্পেসিফিক কোনো জিওলজিক্যাল সমস্ত ডাটা আমার কাছে নাই, কিন্তু কোথায় কী পরিমাণ সোর্স অফ ওয়াটার আছে, হাউ লং টাইম দ্য ওয়াটার আপনার আমি সাস্টেনেবল ওয়াটার উইল রিটেইন দেয়ার, এখন থাকবে কি না। আমি তো এখন করলাম প্লান্ট চললো কয়েকদিন পরে, হাজার হাজার কোটি টাকা টিউবওয়েল একটা গাড়তেছেন, এখানে হয়তো আপনার 10 লাখ 5 লাখ 2 লাখ টাকা খরচ হইতে 1 লাখ টাকা খরচ হইতেছে, কিন্তু আপনি তখন 8,000 কোটি টাকা 10,000 কোটি টাকা আপনি ইনভেস্ট করবেন। দিস মানি মাইট বি ইট বড়োই মানি। আর এখানে যারা বলছে আমরা খুব লোন বার্ডেন কান্ট্রি, আমি মনে করি না। লোন হোয়াট এভার হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য অ্যাব্রোড, আমরা এখনও আমাদের কন্টেম্পোরারি কান্ট্রি যদি ইন্ডিয়া, পাকিস্তান অথবা তাদের আমার জিডিপির কনটেক্সটে আমাদের লোন পার্সেন্টেজ এখন আমাদের 32-33% মতো। তো আর অথচ ওদের তো 80-90% হয়ে গেছে। আর আমেরিকার তো জিডিপির কনটেক্সটে হলো যে 123%। ওই আতিয়ার সাহেবের কাছে আমার ডাটা সবগুলো আছে, উনি বললে এটা আপনার বিশ্বাসযোগ্য হবে। তো এটা অবশ্য ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো একটু তাদের জিডিপির কনটেক্সটে তাদের অনেক ভালো থাকতে পারে, জাপানেরও বেশি লোন। তো লোন বেশি হওয়া মানে হলে আমরা দারিদ্র খারাপ হয়ে যান না। আপনার আমাদের এখানে বাজারের মধ্যে বহুত পত্র পত্রিকা লেখা এবং মানুষের মধ্যে বড় বক্তৃতা আছে, বহুত কথাবার্তা আছে যে একেবারে আমাদের লোনে বাসায় গেছে। আরে ভাই, লোন তো নেওয়া হয়েছে বলে তো আপনার ভাগ্যের পরিবর্তন হয়েছে। ইউ আর এনজয়িং ইউর লাইফ। আমি তো সারা জীবন শুনে আসছি, মা গো সারাদিন কিছু খাইনি, আল্লাহ সাইডটা বাদ দেন, এটা তো চলে গেছে এখন আছে এটা। তো আপনি তো জামা পরে আসছেন সবাই, আমি বলি কেউ মনে কিছু নেবেন না। আমার জন্ম হয়েছে গ্রামে, বাবা করাচিতে চাকরি করতে, যখন স্মল বয়। তো আমি পাকিস্তান আমলে, তো এখন এই আমার গ্রামের বাজারে যখন যেতাম তখন কারো গায়ে জামা ছিল না। আমার শুধু বাপসাদাদেরকে দেখতাম যে একটু ওই জুতা আর জামা একটা পরে যেত, লুঙ্গি পরে যেত। তারপরে তো আমি যখন নাকি কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, একদিন প্যান্ট পরে রওনা হয়েছে, আমার মা বললো যে প্যান্ট পরে না যাওয়ার জন্য, কারণ মানুষের খারাপ মনে করবে যে এটা বাড়াবাড়ি ফুটানি দেখায়। তো এটা ছিল যে কালচার। এখন আপনি এখন গ্রামে যান, দেখি সব মেয়েরা দোকানের মধ্যে বাজার করে এবং দেয়ার লুকস ভেরি প্রিটি, তাদেরকে অনেক ভালো দেখা যায়। ছেলেরা বাজার করে, সবাই তো এখন ভালো ড্রেস পরে পরে যায়। এই ড্রেসটা কোত্থেকে আসছে? আপনি এখন কোন পুরুষ পান না, কোন মাছ পান না, তারপর দিয়ে কোন আপনার মাংস কিনতে। আমার গ্রামের বাজারে সপ্তাহে 2 দিন হাট ছিল। বৃহস্পতিবারে একটা গরু জবাই হতো, তো হলে যে আপনার স্লটার সে খুব টেনশন থাকতো এটা বিক্রি হবে কি না।
না হলে তো সে আবার এরা কোথায় নিয়ে যাবে, কিছু কী হলো কিছু হলো না। কিন্তু এখন ওই দিন আমার বাড়িতে একটা অনুষ্ঠানে অনেকগুলা গরু জবাই করা হয়েছে, কিন্তু এরপর শর্ট পড়ে যেতেছে, আরও কিছু লোক বেশি হয়ে গেছে। তো আমার ভাতিজাকে আমি বললাম, বলে যে অসুবিধা নেই, যেটা আমরা ব্যবস্থা করি। সে কোথায় থেকে? বলে যে এই যে বাজার থেকে। তা আমি বললাম বাজারে কি মাংস পাওয়া যায়? আজকে তো হাটের দিন না। তো বলে যে না না, এর তো ডেলি 8-10টা করে এখন জবাই। দিস ইজ দ্য সিচুয়েশন। এখন আপনার লোন করছে, আপনার বার্ডেন করতে কী হয়েছে? আরে ভাই, যে আমাকে ওই দিন ওই এনডিসি আর কি ইয়েতে ওই যে হ্যাঁ এনডিসি, তো ওখানে আমার প্রশ্ন করলো যে অ্যাবাউট দ্য বার। তা আমি বলি ইউ সি দ্য মানি হুইচ এভার গভর্নমেন্ট বড়ো, this money have been invested and it already been started income generation. From the generation of income, it will not be very, I think, challenging to pay back the, the loan or the service the loan. তো এটা কোনো বিষয় না, এগুলো ভুল তথ্য দেয়। হ্যাঁ, অফকোর্স এগুলো তো একটু ভালো করে দেখা দরকার। তো আমি মনে করি না আমাদের এখন, আমি যে থামলো যদি কথা বলি, আমাদের জিডিপির তুলনায় এটা এখন অনেক ভালো আছে। তো তো এই বিষয়টা আমার মনে হয় আমি ঠিক আছে। এখন একটা বিষয়ে আমার মনে হয় জোর দিতে হবে, গ্রামে এখন আপনাকে, আমি একদিন ভাবতেছিলাম এই রাস্তাটার পাশে দিয়ে আমি যাচ্ছি, তাহলে রাস্তাটার পাশে যদি আমি 20 ফুট 30 ফুট, এখন রাস্তাটা আছে 15-20 ফিট, 30 ফিট যদি আমি এখন থেকে অধিগ্রহণ করে রেখে দিই, এখানে কোনো হাই রাইজ বিল্ডিং অথবা কোনো রকমের এরকম পার্মানেন্ট কোনো স্ট্রাকচার করতে দেওয়া যাবে না, যাতে নাকি পরবর্তীতে, এখন তো আমার দরকার নেই। কারণ আমার একটা হিসাব হলো, whenever my per capita income will reach about $6,000, most of the people will be own of a car. যখন কার হবে, তো তখন তো আপনি এই কার চালানোর জন্য জায়গা দিতে হবে। আর এরপর আরেকটা, আমরা টাউন প্ল্যানার, আমি আরেকটু আমার সময় স্বল্পতা আছে, তারপর আমি কথা বলি। দেখুন, আপনি যেভাবে বাড়িঘর হয়েছে, এখন আমরা উই হ্যাভ এনশিওর্ড দ্য ওয়াটার, উই হ্যাভ এনশিওর্ড দ্য ইলেকট্রিসিটি, কেবল লাইন দিছি। তারপরে দিয়ে আপনি যদি স্মার্ট দিতে যান তাহলে গ্যাস লাইন লাগবে, তো সেটা কথা আমি বাদ দিলাম। তো এখন এই যে এগুলো দেবেন, এরপর স্যানিটেশন, স্যানিটেশন কীভাবে হবে? স্যানিটেশন করতে হলে আপনি যদি কালেকটিভলি করেন, তাইলে তো আপনাকে সেখানের মধ্যে কী বলে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান করবেন। তো এটার সাথে যদি 5 লাইনের কানেকশন দিতে যান, তো এত গ্রামের বাড়িকে কি আপনি এটা থেকে দিতে পারবেন? তো তাইলে হোয়াট ইউ হ্যাভ টু ডু। তো এই জন্য আমি একটা পাইলট প্রজেক্ট করছি, এটাও আমার মনোভূত না, যেহেতু টাকা পয়সা নাই, এই জন্য আমি এখন কোনোরকম সংক্ষিপ্তভাবে আমি অনুমোদন দিয়েছি এবং একনিকে পাস করা হয়েছে। তো বিষয়টা কি, আমার ধারণাটা হলো, যদি এটা আপনারা নিয়ে আজকে আমি বলেই ফেলি, আমি মনে মনে চিন্তা করছি, হাউ চায়না হ্যাভ ট্রান্সফর্ম ইন টুডেজ সিচুয়েশন। আমি বেজিংয়ে দেখছি, আই ওয়াজ এ ভেরি ইয়াং বয়, আমি বেজিং দেখছি যে ইট ওয়াজ এ স্লাম সিটি। আজকে থেকে 30 বছর 25 বছর আগে সাংঘাই সিটিতে আমি এয়ারপোর্ট থেকে নাইমা গাড়িতে যখন যাই, এইভাবে গাড়ি দুলতেছে, আমার ব্যাগ পিছনে আমাকে ধাক্কা দিতেছে, ওই পিছনের মধ্যে কেরিয়ারের মধ্যে ব্যাগ রাখছি। তো এখন সেই সাংঘাই আপনি এখন চিনতে পারবেন, সেই বেইজিং আপনি আজকে পৃথিবীর কোন দেশ আছে যে তাদের সাথে কম্পিট করতে পারে ইন টার্মস অফ দ্য আরবানাইজেশন অ্যান্ড ফ্যাসিলিটি হ্যাভ বিন এক্সটেন্ডেড ফর অল দ্য লিভিং পিপল। তো কী করে করছে সেখানে? যে আপনি এখন আবার ডেমোক্রেসি আসবে, ডেমোক্রেসি ওরা বলে যে উই আর দ্য কান্ট্রি আর ফলোইং দ্য অপটিমিস্টিক ডেমোক্রেসি। তো সেটা আবার আরেক সাবজেক্ট আসে, কারণ সে বলে যে আমাদের গ্রাম থেকে একবার সব ইলেক্টেড হয়ে আসে, এবং উই হ্যাভ এ মেনি টায়ার অফ দ্য অ্যাকাউন্টেবিলিটি, সো কারাপশন অ্যান্ড মেনি থিং ইজ ভেরি অ্যাবসেন্ট কম্পেয়ার টু দ্য মেনি আদার কান্ট্রিজ অফ দ্য ডেভেলপমেন্ট, যারা আমাদের বিরুদ্ধে সমান। এনিওয়ে, ওদের ওখানে দেখা গেছে যে হত্যার মামলার আসামি 6 মাসের ভিতরে, হত্যার মামলা 6 মাসের ভিতরে সমস্ত বিচার কাজ হয়ে যায়। আর আমাদের এখানে 60 বছর লাগে, 60 বছর না, বেশি বেশি বলেছি, আরও কম লাগে। তো 60 বছরটা একটু দুঃখের থেকে বলতেছি আর কি, কারণ আমরা তো কোনোটাই করতে পারি না। তো এখন তারা করে ফেলতে পারছে। তো সেখানের মধ্যে আমার মনে হয় আর কি, আমি সাউথ কোরিয়াতে গেছিলাম। তো সাউথ কোরিয়াতে ওই বান কি মুন একটা, আমরা 29 জন মিনিস্টার ছিলাম বিভিন্ন দেশে। তো এখানে উনি keynote presentation দিয়েছেন, হাউ দে ট্রান্সফর্ম দ্য সাউথ কোরিয়া ইন টুডেজ লেভেল অ্যান্ড হোয়ার ফ্রম দে স্টার্ট। তো স্টার্টার কে ছিলেন? মিস্টার
কী বলে পার্ক পার্ক সেং, আমি নামটা পার্ক বলে, তো পার্ক স্টার্ট করতে। দেখেন তাদের পার ক্যাপিটা ইনকাম আমাদের থেকে কম ছিল। 1972 সালে তাদের মাথাপিছু আয় সম্ভবত $160-65 ছিল, আর বঙ্গবন্ধু 1975 সালে $277 নিচে মাথাপিছু আয়। পাকিস্তানের $140 উপরে কখনো যায়নি। তো সেই মিস্টার পার্ক যখন নাকি স্টার্ট করলেন জার্নি, সে কিন্তু লোকাল গভর্নমেন্টকে ওই মেম্বারদেরকে দিয়ে স্টার্ট করছে। কিন্তু আমি কি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করেছি? আমরা প্রত্যেক দিন টেলিভিশনে যাইয়া বক্তৃতা দেওয়ার সময় বলি কি, আমি কার সমালোচনা করছি, সত্যি বাস্তব কথাটা আমার দুঃখ লাগে যে আমরা যখন নাকি আমরা বলি যে উই হ্যাভ টু স্ট্রেংথেন দ্য লোকাল গভর্নমেন্ট এন্টিটি, আদারওয়াইজ দিস কান্ট্রি উইল নট রিচ টু দ্য ইস গোল, আর মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। তো আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, কীভাবে স্ট্রেংথেন করবেন? দেখেন তো এটা কি হবে নাকি? এই বাজেটের মধ্যে সেখানে কি চেয়ারম্যানকে কোন টাকা দেওয়া হয়েছে, মেম্বারকে দেওয়া হয়েছে, এই লোকাল গভর্নমেন্টে কি উপজেলার জন্য এত টাকা রাখা হয়েছে? এটাও আবার দেখবেন চেয়ারম্যান পাবে না। চেয়ারম্যান পাওয়ার কি কোনো ব্যবস্থা আছে না পৃথিবীতে? কারণ টাকাটা তো আমি তো হলাম যে আমি লেজিসলেচার, আমি নীতিমালা তৈরি করব, আমি আইন প্রণয়ন করব, আমি জনপ্রতিনিধি, এটা তো খরচ করার জন্য এটা ব্যবস্থাপনা আছে। তো ব্যবস্থাপনাটা যে মাধ্যম দিয়ে তো আপনার খরচটা হবে, তো খরচ তো কর্মচারীরাই করবে, তাদের মাধ্যম দিয়ে হবে। আচ্ছা এরপরে আসেন, আমি বলতে কি বলে যে এখানে কত টাকা দেওয়া হয়েছে, আর আপনি তো আমি টাকা দেবো কেন? আপনি স্ট্রেংথেন করার মানে আপনাকে টাকা দিয়ে বাঁচায় রাখার মানে হলো কি, আপনি কি স্ট্রেংথেন হয়ে গেলেন? আপনি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেলেন? আপনি সেলফ ডিপেন্ডেন্ট অর্থাৎ স্ট্রেংথেন তখনই হবেন যখন নাকি সত্যিকার অর্থে আপনি ইউ কুড জেনারেট দ্য adequate size of the income by your own self and to meet your all the development expenditure or whatever the revenue expenditure you have. এখন আপনি আমরা শিখে দিয়েছি, আমার উপর চাপ আসে যে কি এই পৌরসভার কর্মচারী বেতন পায় না। তো আমি মন্ত্রী হলাম 338টার মধ্যে 328টার মধ্যে, তখন দেখা গেছে 38টা বেতন দেয়, আর অন্য 6 বছর 7 বছর 5 বছর 3 বছর করে বেতন বাকি। এখন বলতেছে যে আপনি সরকারের সাথে কথা বলেন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। তো আমি ভাবলাম যে তুই আমার সাথে একটু, আমি হালকা ইনডাইরেক্টলি আলাপ করলাম, উনি আমার সাথে এটা বলে যে না কিছু টাকা দেওয়া হয়, সব টাকা দেওয়া যাবে না। তো আমি এরপর ওয়ার্কআউট করলাম, করে আমি মোটামুটি 23 সালের ভিতরে মোটামুটি সবগুলোর বেতন দেওয়ার ব্যবস্থা করছি। কারণ এতে করে আমাকে কিছু কাজ করতে হয়েছে। কী করতে হয়েছে? দেখা গেছে যে আউটসোর্সিংয়ে এখানে কর্মচারী আছে 30 জন, আর আউটসোর্সিংয়ে আছে 200 জন। তো আউটসোর্সিংয়ে কী কাজ করে? I have to figure out it. What the cause of these kinds of numbers of the employee have been employed for the outsourcing. তখন আপনি যখন জবাবদিহিতা করতে যাবেন, তো তখন আবার আমার বিরুদ্ধে মিছিল হলো, তারপরে দিয়ে আমাকে খুব ধমক দেওয়া হলো। তো এরকম তো সবসময় হয়েছে। তো আমি বললাম যে আই ডিড নট উইল কম্প্রোমাইজ। এই যে গতকালে এসে আমাকে অনেক বড় বড় নেতারা এসে ধমকের কোনটা কী হলো, পাবলিক হেলথের তিনি হলেন যে একজন পিওর, তিনি স্যুট কোট পরে প্লেনে করে যান তা ওনার কর্মস্থলে। তো আমিও কোইন্সিডেন্টলি ওখানে গেছি, যাওয়ার সময় উনি আমার সাথে গেছেন। তো যাওয়ার সময় আমি তো সবাই গেছি, আসসালামু আলাইকুম বলি, সবাই আসসালাম সবাই গেঞ্জি করি, ওনার সাথেও করছি। তারপরে দিয়ে হাসছে আমার সাথে, ছবি একটা উঠেছে। আবার এখন এটা উঠে গিয়ে আবার অ্যাক্সিডেন্টকে ধমক দেয়। তো তখন আমি ওদের এখানে ওদিন বক্তৃতা দিকে বললাম, তা আমি বললাম যে সমস্যা তো আপনাদের মধ্যে, ইঞ্জিনিয়ারদের অ্যাসোসিয়েশনে ওই যে আমাকে একটা বিকালবেলা সেকেন্ড সেশনে আমি প্রধানমন্ত্রী ছিলাম, বড় অনুষ্ঠানটা প্রাইম মিনিস্টার করছে। তো এরপর যে আমাকে, কিন্তু আমি বললাম যে আপনারা ইঞ্জিনিয়ারদের অধিকার তো আপনারাই নষ্ট করেন, আপনারা তো নিজেরাই নিজেদের ক্ষতি করেন, তা আপনাদের উপকার করবে কে, কেমনি করবে? তাই আমি বললাম যে আপনি ডিউ ডিলিজেন্স ইউ ডু নট ডিজার্ভ টু বি প্রমোটেড বাট ইউ ওয়ান্টস। আপনি জোর করে হইতে চান, আপনি গ্রুপিং করবেন, আপনি প্রেশার দিয়ে, আপনি সব জায়গাতে ওই তদবির করে প্রেশার দিয়ে তারপরে ব্রাইভিং করে আমরা যদি সব জায়গাতে পদায়ন হইতে চাই, প্রমোশন নিতে চাই, তো তাইলে তো সেখানে এখন আপনারা যেটা করেন, তখন আমি স্পেসিফাইড হয়েছি পাবলিক হেলথের মধ্যে আমার কাছে এরকম ঘটনা আছে আমার কাছে। এরপরে দিয়ে কী করছেন, এরপরে দিয়ে শেষে এক সিভিলিয়ান একজন বিদায়ী হয়ে যেতেছে, তারা আমি জানিও না, তারা একটা রিসেপশন দিচ্ছে, তার রিসেপশন হইতে দেবে না, কারণ তাদের কথাবার্তা শুনে নেয় কী কত কোনো ইস্যু। তো এরপর দিয়ে রিসেপশন আমাকে বলার পর দিয়ে আমি আবার পুলিশ কমিশনার এবং আইজিবিকে বলে দিয়েছি, তারা পুলিশ মোতায়েন করে রিসেপশন তাকে বিদায় ফেয়ারওয়েলটা দিছে। আচ্ছা, তো দেওয়ার পর দিয়ে এখন তার হুমকি দিয়েছে, আমি একদম বলতে সব ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করার পর দিয়ে আবার সাসপেন্ড করতে হবে।
এবং ট্রান্সফার করার পর দিয়ে তারা তো কথাই এভাবে বলে, হ্যাঁ আমরা কি আমার কর্মচারীদেরকে দেখবো না, তাদের অধিকার আমার প্রতিষ্ঠা করতেই হবে, এগুলো মানা হবে না। আমি ব্লাডে ফুল হুয়ার ইউ। তো আমি এরপরে দিয়ে শেষে এখন করলাম কি, ওদের ট্রান্সফার করে দিয়ে এরপরে যে আমার কাছে আসছে অনেক বড় বড় নেতারা, আমি বললাম যে সে যদি আজকে দিনের ভিতরে জয়েন না করে তাহলে কালকে তাকে সাসপেন্ড করতে হবে। আই সি দ্য ম্যান হাউ গার্ডসফুল হি ইজ। তো এখন আপনাকে জায়গায় জায়গায় এই সমস্ত সমস্যা আছে। এনিওয়ে আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। আর যদি আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের যে শহর নীতিমালা যেটা করছেন, আর থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নজরুল সাহেবের সাথে কথা হয়েছে যে আমাকে একটু মনে করে দিলে যদি আমি অবশ্যই মনে রাখবো, তো সরি এটা দরকার মানে তারপরেও যদি আমাকে বললে আমরা I will try to give my concentration to approve this one as early as possible. তারপরে আমি এখানে এরপরে আমি কথা বলবো যে আমাদেরকে আসলে গ্রামের থেকে শহরে মানুষ আসা বন্ধ করলে সমস্ত এলাকাতে এডুকেটেড ছেলে মেয়েদেরকে আপনি গ্রামে রাখতে পারবেন। আপনি তার জন্য এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে। অ্যান্ড এমপ্লয়মেন্টের একটা ইজি সলিউশন আছে। আমি এটা নিয়ে কিছু কাজ করার চেষ্টা করছিলাম। সেটা হলো যে আপনি কৃষি কালেকটিভলি করেন, করে সেখানে কৃষি এখানে ম্যানেজমেন্ট তৈরি করেন। ওই ম্যানেজমেন্ট দিয়ে এই যে চাল থেকে, মাছ থেকে, সবজি থেকে, এটার থেকে আপনি প্রসেসিং করেন। এখানের মধ্যে কিছু লোক শ্রমিক লাগবে, কিছু লোক শিক্ষিত লাগবে। এবং এখানে যখন নাকি ইন্টেন্সিভলি ইকোনমি গ্রো আপ করবে, তখন দেখা যাবে যে সেখানের মধ্যে আপনার ওখানে যখন এটা করবে, তখন আপনার সেখানে ব্যাংকের সংখ্যা বাড়িয়ে যাবে। ওই আতিয়ার সাহেব দিয়ে বারবার চোখ যায় যে উনি তো গভর্নর ছিলেন, ব্যাংকের সংখ্যা বাড়িয়ে যাবে। প্রতি 5,000 লোকের জন্য আমি ইনকিউমিক সাইজ ওয়াইজ কিন্তু আপনার নাম্বার অফ দ্য ব্যাংক উইল ডিফারেন্ট। তো আপনার ওখানে ব্যাংকের সংখ্যা বাড়বে, ব্যাংকের সংখ্যা বাড়বে। আমাদের দেশে এগ্রিকালচারের কোনো ইন্স্যুরেন্স নেই। আমেরিকাতে সবচেয়ে ইকোনমিতে কন্ট্রিবিউটার হলো যে ইন্স্যুরেন্স সেক্টর। তো ইন্স্যুরেন্স সেক্টর হয় না কেন? কারণ ইট ইজ নট ট্রাস্টওয়ার্দি। তাদেরকে ইন্স্যুরেন্স কেউ করো না, করার জন্য করলে এদের বিশ্বাসও করা যায় না। কিন্তু আমি যে প্রসেসটা করছি ওইটা যদি করা হয় তাহলে দেখা যায় যে ইন্স্যুরেন্স করা হবে। তাহলে ব্যাংক, ইন্স্যুরেন্স, ইন্ডাস্ট্রি, এই সমস্তগুলা আপনার আপনি যদি ওখানে যদি এমপ্লয়মেন্টের এডুকেটেড লোকদের এমপ্লয়মেন্ট হবে, ছেলে মেয়ে দুইজনে মাস্টার্স করছে, তারা ওখানে মধ্যে ব্যাংকে চাকরি করে, ইন্স্যুরেন্সের কোম্পানি চাকরি করবে। তো তারা বিয়ে করবে, তার ছেলে মেয়ে হবে। তো ছেলে মেয়ে হলে ছেলে মেয়েদেরকে আবার স্কুল লাগবে, তখন এই স্কুলটা হবে। এবং তখন হাজব্যান্ড ওয়াইফ যখন নাকি এডুকেটেড, দে আর রিসাইডিং ইন দ্য ভিলেজ, তো তখন তারা মনে করবে তাদের সন্তানদেরকে মানুষ করতে হলে আমাদেরকে স্কুলটাকে ঠিক করতে হবে। দে উইল টেক কেয়ার। এখন প্রাইমারি স্কুলে আগে ছোটোবেলায় আমার বাবাকে দেখতাম, চাচাকে দেখতাম যে মাঝে মাঝে স্কুলে খবর করতে দিত। এখন আমি দেখি যে কেউ কোনো খবর রাখে না। তো এখন আপনার এই কেয়ারলেস স্কুল, যারে সমর্থ হয়েছে সে বলে যে আমার ছেলে মেয়ে ঢাকা চলে যাবো, তার বউ ঢাকা থাকে। ওই চেয়ারম্যানের কথা বলছে, কাউন্সিলরের কথা বলছে, এখানে দে আর নট রিচার্ড ইন্ডিয়া। এবার এটার জন্য আপনার মনে করেন যে আমি আর একটা কথা বলছি, আমার আবার তো অনেকে আমার ডিসকন্টেনমেন্ট এক্সপ্রেস করছে। যেমন আপনি ঢাকা শহরে থাকবেন, এক্সপেন্স হ্যাজ টু মাস মোর হায়ার কম্পেয়ার টু দ্য রুরাল এরিয়া। এখন আপনি ঢাকা শহর থাকলে যা খরচ, ওই আমার গ্রামে থাকলেও একই রকম খরচ। আগে এক সময় বিসিএস করার লোকজন আমাদেরকে বলতো যে ভাই চাচা স্যার আমাদেরকে একটু এই অন্য জেলাতে দিয়ে দেন, ময়মনসিংহ, কুমিল্লা চলে যাওয়ার জন্য। তো বিশেষ করে এডুকেশন সেক্টরে। তো কী জন্য? কারণ সে যা বেতন পায় এখানে ঢাকা শহরে গড় ভাড়া দিয়ে থাকতে পারবে না। তো ওখানে বলে এখানে 25,000 টাকা লাগে, ওখানে লাগবে 5,000 টাকা। তো 5,000 টাকা দেবে, বাকি টাকা দিয়ে সংসার চালাতে পারবে। এখন তো বেতন অনেক বাড়ি গেছে, বেতন বাড়ি যাওয়ার পর দিয়ে আপনার খরচ তো আগেরটাই রয়ে গেছে। এখন কয় যে আমার কুমিল্লা থাকার দরকার, যে আমি ঢাকায় থাকবো। তো সবাই এখন একজন ডিপটি সেক্রেটারিকে আপনার ডিসি না বানাইলে আমি কাউকে ঢাকা শহরের বাইরে পুষ্টি দিতে পারেন না। একজন জয়েন্ট সেক্রেটারি কখনো সে ঢাকার বাইরে যাবে না। তো তাইলে আপনি কি করে ঢাকাকে আপনার অফলোডেড করবেন অফ হিউম্যান প্রেশার? তো এটার জন্য এখন আমি এই জন্য বলছি যে গুলশানে, আমিও গুলশানে থাকি, আমি যে গুলশানে পানির দাম 50 টাকা 100 টাকা করবেন, হ্যাঁ, পার 1000 লিটার। কি বিদ্যুতের দাম বাড়াই দেন, গ্যাসের দাম বাড়াই দেন। ওখানে কি যাতে ওখানে থাকলে প্রত্যেকের 1 লাখ টাকা বেশি লাগে, ধানমন্ডি থাকলে বেশি লাগে, তাহলে ধানমন্ডিতে ওভার প্রেশার কমে যাবে। আর এখন ধানমন্ডি যার একটা জায়গা আছে, ধানমন্ডি আর গুলশানে জায়গা দেওয়া হয়েছিল যে আপনি 4 তলার উপরে করবেন না, প্রতিটা একটা ফ্লোরে একটা ফ্যামিলি থাকবে। ওই যে আমি ওনারা তো জানে পার নিয়ে আমার তো মাথা টাথা খারাপ হয়ে গেছে, আমার তো গুলি ফুল করে দিই। তারপরে তো এখন আপনি সরি তো এখন জি আমি শেষ করি। তো পারের ব্যাপারে আপনার মনে করেন যে তো এইটাই তো এখন সেখানের মধ্যে হয়ে গেছে সব 20 টাকা বেশি।
তো আপনি কী করে কী করবেন? এখন এই জন্য আমি বলি, আপনাদেরকে বলি, আপনারা বললে তো মানুষের বেশি শুনবে, আর আমি বলে বলতে রাজনৈতিক লোক তো কত রকম কথা, কতটা কথা ঠিক আছে না। তো আপনারা দয়া করে একটু বলা আরম্ভ করেন যে ওখানে পানির দাম বাড়ান, তারপরে দিয়া আর গভর্নমেন্ট কেন সাবসিডি দিবে? গভর্নমেন্টের কি মাথা নষ্ট আছে না? গভর্নমেন্ট কি ডেভেলপমেন্ট করবে না? গ্রামগঞ্জের উন্নতি করবে না? আমি গ্রামের মানুষের, শহরের মানুষের বিনা পয়সা পানি খাওয়াবো, কম দামে পানি খাওয়াবো, আর গ্রামের মানুষের টাকা দিয়ে? তো এটা কি কোনো ওয়াইজ পলিসি হইতে পারে? যার জন্য আমি তো স্ট্রেট বলে দিচ্ছি যে না, এগুলো হবে না। তো এনিওয়ে, যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন। আমি মনে করি আপনারা অনেক আরও অত্যন্ত ভালো আলোচনার মাধ্যম দিয়ে নতুন নতুন কিছু ফাইন্ডিং আসবে, এবং আমিও আপনার কাছ থেকে নিশ্চয়ই একটা রাইটে পাবো, এবং সেখান থেকে হয়তো আমি স্টাডি করে কোনো নতুন জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করবো। আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা।